ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা 4 দিনের পুরনো। আমি সেটি নিয়ে কথা বলবো না। এই ঘটনায় যে অনেক প্রশ্ন সামনে এসছে সেটি নিয়ে কথা বলবো। প্রশ্ন এসছে, হাদি কি শেষ, নাকি হিট লিস্টে আরো কেউ আছেন? থাকলে কয়জন আছেন, কারা কারা আছেন? এরই মধ্যে একটি সংবাদ দেখলাম, গোপন টার্গেটে আছেন আরো 50 নেতা। পত্রিকাতেই দেখলাম, বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে হাদি টার্গেট কিলিং এর শিকার হয়েছেন এবং এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করার প্রক্রিয়ার সূচনা হলো। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। প্রশ্ন হচ্ছে যে কার কথা মানবো আমরা? সিইসির কথা শুনবো, আবার ভয় পাবো, নাকি কি করব আসলে আমরা বুঝতে পারছি না, কারণ পুলিশ এবং গোয়েন্দারা স্পষ্ট করে কিছুই বলছে না। আচ্ছা, যদি আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করি যে কেন টার্গেট হলেন শরীফ ওসমান হাদি, তো এটি তো এক কথা বলা যাবে না। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, সেগুলো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে আমাদের মতামতটি তুলে ধরতে চেষ্টা করব। এই যে বিভিন্ন যে তথ্য মানে এক জায়গায় করা হয়েছে, তার ভিতরে বলা হচ্ছে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙার সঙ্গে যাদের নাম জড়িয়েছে তাদের নাম রয়েছে গোপন তালিকায়, মানে এই যে 50 জনের যে তালিকা, সেই তালিকায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে, হাদি নিজেও নাকি জানতেন তার জীবন বিপন্ন হতে পারে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নাকি বলেছেনও তিনি শহীদ হতে প্রস্তুত, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিয়েছে? আরো জানা যাচ্ছে, গত সেপ্টেম্বরেই একজন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি আইনজীবী, তিনি নাকি সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে কয়েকজনকে হত্যার পরিকল্পনা চলছে। কে করছে পরিকল্পনা সেটি তো আর আমাদের জানার কথা নয়, সরকারের যে জায়গায় তিনি জানিয়েছেন তারা হয়তো জানেন। তাই প্রশ্ন হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে এই তথ্যকে কিভাবে নিয়েছে, এই যে সর্বনাশা পরিকল্পনা, এটি রোধে কি পদক্ষেপ নিয়েছে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? গত 9 ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন, যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। তাহলে এই যে শুরুতে বললাম মিলে যাচ্ছে। তিনি বলছেন এটা নাকি আওয়ামী লীগের প্ল্যান, এটি তার ভাষ্য। এমন তথ্য দেওয়ার পর রাশেদকে কি সরকারের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে, জানতে চেয়েছে কিছু? মানে এটা তো আসলে একটা কার্যকর ক্লু হতে পারত। কার কাছ থেকে তিনি এমন সংবাদ শুনলেন, কি করণীয়, এই পরিকল্পনাটি করা যেত। এছাড়া প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনিও নাকি এক পোস্টে উল্লেখ করেছেন, বিদেশ থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে বাংলাদেশে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে। কে পরিকল্পনা করছে? তিনি বলছেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তার মানে নির্বাচনটাকে বানচাল করার একটা গ্রুপ দাঁড়িয়েছে, তারা এটি চাচ্ছে। চলুন এরকম অভিযোগের কথা না বলে আমরা হিসাবটা একটু মেলাতে চেষ্টা করি। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন 12 ডিসেম্বর। তার 3 দিন আগে মানে 9 ডিসেম্বর রাশেদ সতর্কবার্তা দিয়েছেন, 50 জনের কথা তিনি বলেছেন। আর এরও অনেক আগে সেপ্টেম্বরে আইনজীবী, ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী, তিনি সরকারকে জানিয়েছেন। আবার জুলকারনাইন সায়ের পোস্টে উল্লেখ করেছেন। আর হাদি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন আশঙ্কার কথা, আতঙ্কের কথা। তারপরও এই দুঃখজনক ঘটনা ঘটল কিভাবে? হাদি গুলিবিদ্ধ হলেন কেন? কার অবহেলায়? নাকি বিশেষ কেউ চেয়েছে এমনটা ঘটুক, যাতে নির্বাচন নিয়ে লাফালাফিটা একটু কমে, নির্বাচনটা বানচাল করা যায়, একটা উপলক্ষ পাওয়া যায়? কথাগুলো কেন বলছি? কারণ হচ্ছে যে সেপ্টেম্বরের বার্তা, রাশেদ খানের 3 দিন আগের সতর্কতা এবং সায়ের এবং হাদির যে পোস্ট,
এত কিছু সবাই জানলো, অনেকেই জানলো, কিন্তু আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী জানলো না। আসলে জেগে ঘুমালে কাউকে কি জাগানো যায়? তার মানে সর্ষের মধ্যেই ভূত রয়েছে, এমনটি যদি ভাবা হয়, কেউ বলেন, খুব কি ভুল হবে? এছাড়া সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো মাঠে রয়েছে, তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এমন কেন? নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, কেন এখন আজকেও শুনলাম খুলনায় সম্ভবত একজন দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। যাই হোক, নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশ্লেষক বলেছেন তার কিছু সন্দেহের কথা। তিনি বলেছেন যে ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের মাখামাখিটা এখন বেশ, এবং তিনি বলেছেন এটি তীব্র। আগামী নির্বাচন বানচালে ইউনূসের সম্মতিতে বা ইচ্ছায় বা অনুমতিতে পাকিস্তানের কোন শক্তি কি নোংরা কোনো খেলায় মেতেছে, এই প্রশ্নটি তিনি করেছেন। বাংলাদেশে পাকিস্তান দূতাবাসে হাই কমিশনে আইএসআই এর দফতর চালুর পর থেকে এটা নিয়েও কিন্তু কানাঘুষা চলছে। রাজনীতিতে অশ্রাব্য ভাষা নিয়ে কথা উঠলে সম্প্রতি ওসমান হাদির নাম নিচ্ছেন অনেকে। আওয়ামী লীগকে অনবরত অশ্রাব্য ভাষায় আক্রমণ করে নানান কুরুচিকর কথা মুক্ত মঞ্চে জনগণের সামনে তাকে বারবার বলতে শোনা গেছে, দেখা গেছে সোশ্যাল মিডিয়ার বরাতে। এজন্যই কি এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে? ওসমান হাদিকে অনেকে ভারত বিদ্বেষী নেতা বলেন। ভারতের মানচিত্র বিদ্রুপ করেও তিনি বিভিন্ন সময় ছবি পোস্ট করেছেন। বাংলাদেশে যাই ঘটুক না কেন, এজন্য ভারতকে সরাসরি আক্রমণ করেন হাদি। এই জন্যই বলা হচ্ছে হাদি ভারতের আক্রমণের শিকার হয়েছেন, এমনটা অনেকে ভাবছেন। ওসমান হাদির সাথে থাকা একজন প্রত্যক্ষদর্শী মির্জা আব্বাসকে বিএনপি নেতা নিশানা করে জানিয়েছেন এই গুলি করেছে বিএনপি বা করিয়েছে, কারণ হাদি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী। কেউ বলছেন জামাত শিবির বিএনপিকে ফাঁসানোর জন্য হাদিকে হত্যার চেষ্টা করেছে, বিএনপিও দোষ দিচ্ছে আওয়ামী লীগকে। আবার কেউ বলছেন জামাতি যে হাদিকে গুলি করেনি তার কোনো নিশ্চয়তা কি আছে? একজন জঙ্গি স্নাইপার নাকি কয়েকদিন আগেই বলেছিল ফুয়াদকে মারা হয়েছে, এবার নেক্সট টার্গেট হাদি। জামাতকে যারা দায়ী করছেন তাদের বিষয়টিও একেবারে যুক্তিহীন মনে করছেন না অনেক বিশ্লেষক, কারণ ঢাকা ৮ আসনে জামাতের প্রার্থী সাদিক কায়েম। তাই ষড়যন্ত্র করে যদি মির্জা আব্বাসকে বিতর্কিত করা যায়, জনগণের চোখে ভিলেন বানানো যায়, সেক্ষেত্রে সাদিক কায়েমেরই লাভ, তিনি সহজে জয়ী হতে পারবেন। এরকম একটি সমীকরণ, এরকম একটি হিসাব কিন্তু করছেন। সাদিক কায়েম নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। এইসবের প্রকারভেদ খতিয়ে দেখলে হয়তো কিছু না কিছু ক্লু বেরিয়ে আসবে। এদিকে গত 14 ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই অভিযোগ, মানে এই যে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত অভিযোগ এবং এই নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস নোট জারি করেছে। সেই প্রেস নোটে জানিয়েছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসে অংশ নিতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি। এই বিষয়টিতে ভারত যেন, সাউথ ব্লক যেন বা নয়াদিল্লি যেন পদক্ষেপ নেয়, সেরকম একটি বার্তা বা অনুরোধ বা পরামর্শ, যাই বলুন, প্রস্তাব দেওয়া হয়েছে প্রেস নোটে। কিন্তু দেখা গেল যে ঢাকার প্রেস নোট জারির কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটের বক্তব্য দায়িত্বহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। উল্টো বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ আবার উচ্চারণ করেছে। এটি তারা বরাবরই বলছে, আবারও নতুন করে বলেছে। আরো বেশ কিছু কথা বলেছে, আমি সেদিকে যাচ্ছি না। এখন অনেকে প্রশ্ন করছেন, এই যে ঘটনাগুলো বললাম, 50 জনের কথা শুরুতেই আমরা শুনলাম বিভিন্ন সোর্স থেকে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এখন সবার মনে প্রশ্ন, এই যে কিলিং মিশন 50 জনের যে তালিকা, হিট লিস্ট, এর পরবর্তী টার্গেট কে? অনেকে নাম বলছেন, আমি নামগুলো পেয়েছি কিন্তু আমি বলতে চাই না, কারণ এটি বলা সমীচীন হবে না, কারণ এই সূত্রগুলো সরকারিভাবে যাচাই করা নয়। আমি কথাগুলো বলছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সচেতন হতে পারে, সতর্ক হতে পারে, সময় মতো পদক্ষেপ নিতে পারে সেই জন্য, এবং নাগরিক হিসেবে আমরা সবাই যেন আমরা যার যার জায়গা থেকে সতর্ক হতে পারি সেই জন্য। হাদির যে গুলিকাণ্ডের পর এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, হাদি অভ্যুত্থানের আগে থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে কথা বলে এসেছে। এটা অনেকেই বলেছে, জুলাই যোদ্ধাদের অনেকেই এসব কথা বলেছে, আন্দোলনে যারা কথা বলেছে, কাজ করেছে, চোখে চোখ রেখে তারা কথা বলবার হুঙ্কার দিয়েছে। বিগত কয়েক মাসে বিভিন্ন পরিচয়ে সার্জিস বলছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে এমন অনেক মানুষকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। তাহলে আমাদের সীমান্তরক্ষী বাহিনী কি করছে? তিনি বলছেন, যাদেরকে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পাঠানো হয়েছে, ভয়াবহ অভিযোগ, তারা তো সরকারের অংশের মতো। তাহলে এটি ফেসবুকে বলা বা মিডিয়াতে বলে দায়িত্ব শেষ করলেই হবে? সরকারের সঙ্গে বসে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না? প্রশ্ন হতে পারে, ভারত কেন হাদির মতো নেতার পেছনে লাগতে যাবে? কারণ হাদি তরুণ নেতা, তাকে এত বড় করে ভারত ভাববে, এটি ভাবারও আসলে কোনো যৌক্তিক কারণ মানে পাওয়া যাচ্ছে না। আবার যারা এই ইস্যুতে ইউনূস সরকারের দিকেই আঙ্গুল তুলছেন, এরকমও কেউ কেউ আছেন, তার ব্যাখ্যাটা কি সেটিও আসলে জানা দরকার সকলের। আবার আরেকজন দাউদ নামে একজন, তার সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে, পত্রিকায় সয়লাভ, সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। সেই তথ্য আরো ভয়াবহ। একটা প্রচারণায় দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের খুব কাছের লোক এই দাউদ, কিন্তু সে জেল থেকে ছাড়া পেল কিভাবে এই সরকারের সময়? তার আসল পেয়ারের লোকটা কি আওয়ামী লীগের না অন্তর্বর্তী সরকারের? এই প্রশ্নের সঠিক জবাব না জানলে, সব ফয়সালা না হলে, দাউদ যে আওয়ামী লীগের স্বার্থে বা পক্ষে এই কাজ করেছে বা করতে পারে তা কিভাবে প্রমাণিত হবে? অন্তর্বর্তী সরকারের যাদের কৃপায় সে দাউদ জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে মহান ব্যক্তি বা শক্তিকে তো আসলে চিহ্নিত করা দরকার। তারপরে প্রশ্ন, সেই দাউদ এখন কোথায়? অন্তর্বর্তী সরকার হাদিকাণ্ডের সুরাহা আসলে কিভাবে করতে চায়? আদৌ কি করতে চায়, নাকি ওই যা কিছুই ঘটুক, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, এই ফর্মুলা অবলম্বন করে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলে প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন কেউ? আর ওই যে কিলিং মিশনের কথা বলা হচ্ছে, এটি যেন প্রোপাগান্ডাই থাকে, এই প্রত্যাশা করি, এই দোয়া করি। আর যদি কিছু থেকে থাকে, প্রত্যাশা করি, দাবি করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা এভাবে অপঘাতে একটি প্রাণেরও বলি হোক চাই না।